রাত ১টার দিকে জাঙ্কুক সব কাজ শেষ করে ফাইলগুলো গুছিয়ে রাখতে যাবে, তার আগেই চোখ যায় তের দিকে। কেমন এলোমেলো ভাবে ঘুমাচ্ছে, মাথাটা বালিশে নেই, পা দুটো তার কয়েকটা ফাইলের উপর, চুলগুলো সব সারা বিছানায় ছড়ানো। জাঙ্কুক বেশ বিরক্ত হলো। তার মতো একজন গোছানো পারফেক্ট স্ট্রং পার্সোনালিটির মানুষের এমন একটা আতপাগল রোগী অগোছালো মেয়ে তার জীবন সঙ্গী হবে, এটা সে জীবনেও ভাবেনি। সে সব সময় শান্ত, ভদ্র, চুপচাপ স্বভাবের মেয়ে চেয়েছিল নিজের লাইফে, যাকে সে সব বলতে পারবে, যাকে কিছু না বললেও সে বুঝে যাবে। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। এসব ভেবেই তেকে ভালোভাবে শুয়ে দিয়ে নিজের সব ফাইল গুছিয়ে রেখে ঘুমাতে চলে আসলো। সকালের দিকে সবাই ব্রেকফাস্ট করতে বসলো। আজকে শুক্রবার, তাই সব বন্ধ বলে সব পুরুষেরা ঘরে আছেন। তে কোনো কাজ ভালোভাবে না পারায় ওকে খাবার টেবিলে আনা নেওয়ার কাজ দেওয়া হয়েছে। একে তো শাড়ি পরে আছে, দ্বিতীয়ত হাতে বালা। বিরক্তিতে সারা শরীর রিরি করতে লাগলো, তাও বাধ্য হয়ে পড়তে হচ্ছে। খাবার সব টেবিলে আনার পর এক এক করে সবাই এসে বসে পড়লো। শ্বশুর বাবাকে যতটুকু কঠোর ভেবেছিলাম ততটুকু উনি নয়। উনি অনেক ভালো মনের মানুষ, শুধু চেয়ারম্যান হিসেবে একটু রাগী। শাশুড়ি মা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন, এটা ওনার একটা ইচ্ছে। শ্বশুর বাবা আর তার ছেলেরা কথা বলছেন, আমরা মেয়েরা খেয়ে চলছি চুপচাপ। ওনাদের কথার মাঝে দাদি হঠাৎ আমাকে বলে ওঠেন, এই জ্ঞান হারানো মাইয়া, শুনো, আমগো এখানে তাড়াতাড়ি বাচ্চা লইতে হয়। তুমি আবার মডার্ন মাইয়া গো মতো বছর খানিক পর নিতে যাইও না। বড় নাতবো পড়ালেখা করছে, কিন্তু বাচ্চাও সামলাইছে। যতদিন জীবিত আছি নাতিনের ঘরে পুতিন পালতে চাই। দাদির কথা শুনে রাগ হলো, তাই এক প্রকার মুখ ফসকে বলে ফেললাম, আমি কেন এখন বাচ্চা পালবো? আমি নিজেই এখন বাচ্চা। আর ওনার প্রতি আগেও রাগ ছিল, তাই হালকা রেগে বললাম, আপনার এত বাচ্চা পালার ইচ্ছে হলে আপনিই বরং বাচ্চা পয়দা করুন। ব্যাস, কথাটা বলে বুঝতে পারলাম বড় কেলেঙ্কারি করে ফেলেছি। ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকালাম। উনি আগুন চোখে তাকিয়ে আছে আমার দিকে, যার মানে আজ তোমার খবর আছে। আমি আরো ভয়ে ভয়ে সবার দিকে তাকালাম। শ্বশুর বাবা থেকে শুরু করে সবাই মিটি মিটি হাসছে, তবে দাদি আমার দিকে তাকিয়ে ভেঙচি কাটলেন। আরেক প্রকার লজ্জা নিয়ে আমি ব্রেকফাস্ট শেষ করলাম। সকালে এমন একটা কেলেঙ্কারি করেতে আর রান্নাঘর থেকে নিজের রুমে যায়নি। আর ছুটির দিন থাকায় সবাই বাসায় আছেন, তে অল্প স্বল্প জিন আর জিসুকে সাহায্য করছে। তোমরা দুজন গোসল করে নাও, যাও মা। জিসু ভাবি মুস্কি হেসে ওনার রুমে চলে গেল। তবে আমি রুমের কাছে এসে ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, তাও বাধ্য হয়ে নিজেকে সামলিয়ে ভিতরে যাব ঠিক করলাম। কি আর হবে, শুধু জ্ঞান হারাবো, এছাড়া তো উনি আমাকে মেরে ফেলবে না। তে রুমে ঢুকে দেখলো জাঙ্কুক গত রাতে সেই ফাইলগুলো নিয়ে কি যেন করছে। দরজা হয়তো খোলা রেখেছে। তে আস্তে আস্তে আলমারির কাছে গেল, এমন ভাবে পা ফেলছে যাতে জাঙ্কুক না বুঝে। তে রুমে এসেছে, তবে শেষ রক্ষা হলো না। জাঙ্কুক তের দিকে গম্ভীর চোখে তাকালো। তে ভয়ে মাথা নিচু করে আছে। জাঙ্কুক থেকে কিছু না বলে কাজে মন দিল। তে স্বস্তির নিঃশ্বাস ফেলে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ভালোভাবে শাড়ি গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলাম। বের হতে ওনার দিকে তাকালাম, উনি ওনার কাছে ব্যস্ত। ভাবলাম আজ হয়তো কিছু বলবে না, সেটা ভেবে মনে মনে হাসলাম। চুলগুলো খুলে পাখার নিচে দাঁড়ালাম, নেড়ে চেড়ে শুকানোর চেষ্টা করলাম। অন্যদিকে জাঙ্কুক ফাইল থেকে চোখ সরিয়ে তের দিকে তাকাতেই থমকে গেল। ভেজা চুল এলোমেলো ভাবে ছড়িয়ে দেওয়া, ভেজা চুলের কারণে ব্লাউজ ভিজে একাকার। তের এমন রূপ দেখে জাঙ্কুক চোখ বন্ধ করে কয়েকটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। মেয়েটার প্রতি সে দিন দিন আকর্ষণ অনুভব করছে, কওয়াটা স্বাভাবিক, সে তার ওয়াইফ। তে চুল নাড়াচাড়া করতে করতে হঠাৎ জাঙ্কুকের দিকে তাকালো।
জাঙ্কুক ঘোর লাগা চোখে তাকিয়ে আছে তের দিকে। কিন্তু কিছু একটা মনে পড়তে জাঙ্কুক দ্রুত উঠে তের কাছে গিয়ে তার হাত পিছনে আলতো চেপে ধরে। বলেছিলাম না যেখানে সেখানে বাচ্চামো না করতে? হ্যাঁ বলেছিলাম। জাঙ্কুকের এমন হুট করে আক্রমণে তে ঘাবড়ে যায়, যেন মনে হলো সে জ্ঞান হারাবে। জাঙ্কুক হয়তো সেটা বুঝতে পারলো, তাই রেগে বলল, যদি জ্ঞান হারাও তাহলে এমন অবস্থা করব যে আর জ্ঞান ফিরে আসবে না। ওনার কথার ঝুঙ্কারে আমি আর জ্ঞান হারালাম না, তবে মৃদু কাঁপছে আমার শরীর। আমার কাঁপাকাঁপি দেখে উনি বিরক্ত হয়ে বলেন, এত কাঁপছো কেন? ভালোভাবে দাঁড়াও বলছি। তে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলো, তবে সফল হলো না। এক প্রকার দুর্বল হয়ে জাঙ্কুকের বুকে ঢলে পড়লো, তবে জ্ঞান হারায়নি। জাঙ্কুকের এমন কাজ দেখে হতভম্ব হয়ে গেল। তারপর মিনমিন গলায় বলল, একটু কাছে আসতেই তুমি জ্ঞান হারাও, আর দাদি যা বলল তা করতে গেলে তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না, ন্যাকা। জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরে লজ্জাইতে লাল হয়ে গেল, তবে দুর্বল শরীর নিয়ে জাঙ্কুকের বুক থেকে মাথা তুলল না। দাদি আমাদের সবার গুরুজন, ওনাকে আমরা সবাই সম্মান দিয়ে কথা বলি। তুমি যেভাবে কথা বলেছ নিশ্চয়ই উনি কষ্ট পেয়েছেন। ওনার কথাগুলো ভুল বলেনি, কারণ উনি সে জামানার মানুষ। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই তোমাকে বোঝাচ্ছি এখন। কিন্তু পরের বারে যেন আর ভুল না হয়, তখন বোঝাবো না, বরং পিস্তল দিয়ে ঠুকে দিব। এখনো চেনো নাই আমাকে। ওনার কথা শুনে ভয়ে আমি আরো জমে গেলাম। আসলেই তো উনি ভুল কথা বলেননি। আমি কোনোদিনও দাদির সাথে এমন বিহেভ করতাম না। ওনার প্রতি রাগ ছিল, সেটাই বের করেছিলাম তখন। উনি আমাকে এত সুন্দর করে বোঝালেন যে আমার বেশ ভালো লাগলো, তবে শেষের কথা শুনে কেঁপে উঠলাম। তে আস্তে করে জাঙ্কুকের বুক থেকে মাথা তুলতে জাঙ্কুক হুট করে তের কোমর জড়িয়ে ধরল। জাঙ্কুকের কাজেতে বোকা বনে গেল। তে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এমন আধভেজা অবস্থায় আমার সামনে আসবে না বলে দিলাম। ভুল কিছু হয়ে গেলে তুমি 1 মাস জ্ঞান হারিয়ে পড়ে থাকবে, বলেই তেকে ছেড়ে আবার বিছানায় বসে পড়ল। ওনার কথা শুনে লজ্জায় আমি কুঁকড়ে গেলাম। তারপর নিজেকে পরিপাটি করে ওনার দিকে না তাকিয়ে রুম ত্যাগ করলাম। আজ অনেক দিন পর আমি আর জিমিন ভার্সিটিতে যাচ্ছি, তাও আবার ওদের গাড়ি নিয়ে, যা আমার কাছে বিরক্তকর, কারণ আমি সব সময় রিক্সা করে চলাচল করতে পছন্দ করি। কিন্তু শ্বশুর বাবার হুকুমে আমাদের গাড়িতে করে যেতে হচ্ছে। আর জীবন সাহেবের কথা মতো আমি কালো বোরকা হিজাব পরলাম। আমি আগেও পরতাম, তবে মাঝে মাঝে। আমি ভার্সিটিতে আসার আগে উনি বারবার বলেছেন, কোনো প্রকার দুষ্টামি লাফালাফি একদম করবে না। ওনার এক প্রকার হুমকি ধুমকি শুনেই ভার্সিটিতে যাচ্ছি। তো মিস্টার জিয়ন জাঙ্কুক, নিজের ওয়াইফকে কখন ডিভোর্স করছো? জাঙ্কুক ভুরুকুচকে বুগাম চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কি? আমি কেন আমার ওয়াইফকে ডিভোর্স দিতে যাব? ও মিস্টার জিয়ন জাঙ্কুক, আমি জানি তোমাদের একটা মিস্টেকের কারণেই বিয়ে হয়েছে। তো তো কথা হচ্ছে আমার বোন তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি চাই তুমি আমার বোনকে বিয়ে করো। বুগামের কথা শুনে জাঙ্কুক বিরক্ত হয়ে বলে, মিস্টার বুগাম চৌধুরী, আমি অলরেডি ম্যারিড। হ্যাঁ, আমার দুটো বউ পালার ইচ্ছে কিংবা মুড কোনোটাই নেই। বুগাম এবার চোখ মুখ শক্ত করে ফেলে। তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিবে আর আমার বোনকে বিয়ে করবে, এটাই ফাইনাল। হ্যাঁ, আমার লাইফের ডিসিশন কি আপনি নেবেন মিস্টার বুগাম চৌধুরী? আর রইল ডিভোর্স, আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তার জীবন নষ্ট করতে চাই না। বুগাম কিছুক্ষণ চুপ থেকে, তাহলে চলো আমাদের মাঝে একটা ডিল হয়ে যাক। কিসের ডিল?
তুমি যখন চাও না তোমার বর্তমান ওয়াইফকে ডিভোর্স দিয়ে জীবন নষ্ট করতে, তখন আমি একটা কথাই বলবো, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। ওই মেয়েটাকে তারপর না হয় আমি বিয়ে করব, আর তাও তুমি আমার বোনকে বিয়ে করে নাও। আমার বোনের জন্য এতটুকু ত্যাগ স্বীকার আমি করতেই পারি। জাঙ্কুক বুগামের কথা শুনে রেগে টেবিলে থাকা গ্লাসটা নিচে ফেলে দেয়। মুখ সামলে কথা বলবেন বুগাম চৌধুরী, ভালোভাবে কথা বলছি বলে মাথায় উঠে নাচবেন না। আমি আমার বর্তমান ওয়াইফকে নিয়ে সন্তুষ্ট আছি, আর আমি কোনো কাপুরুষ না যে নিজের ওয়াইফকে অন্য কারোর হাতে তুলে দিব। সো গেট আউট। বুগাম অপমানে সে জায়গা ত্যাগ করলো, তবে যেতে যেতে বলল, আমার বোনকে তোমার বিয়ে করতেই হবে। আমি এসব কথা ভাবলেই রাগে সারা শরীর কাঁপছে জাঙ্কুকের। সে কখনো ভাবতেই পারে না তে অন্য কারো হবে। সে তের সাথে থাকতে থাকতে তার মায়ে পড়ে গেছে, কিন্তু বুগাম এর কথাগুলো কোনোভাবে ভুলতে পারছে না। তাই সেখানে থাকা কিছু জিনিস ভাঙতে শুরু করলো। জাঙ্কুক কখনোই তাদের অফিসে আসে না, তার আলাদা কাজ থাকে সব সময়, কিন্তু বাবার কথাতে আজকে বাধ্য হয়ে আসলো। আর আসতেই বুগাম হাজির। জাঙ্কুক মনে মনে ভাবলো, বুগাম যদি এমন একটা ডিল নিয়ে আবার কখনো আসে তখন সে নির্ঘাত ঠুকে দিবে। বুগাম নিজে আজ গাড়ি চালিয়ে বোনের ভার্সিটির দিকে যাচ্ছে। ব্যস্ততার জন্য সময় পায় না, কিন্তু আসছে ফ্রি, তাই বোনকে সারপ্রাইজ দিতে আসা। ভার্সিটির কাছে এসে গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু একটা দেখে থমকে যায়। কঠোর হৃদয়ে খেলে যায় একরাশ অনুভূতি। সে জানে না এই অনুভূতির নাম কি। দেখতে পাই তার থেকে কিছুটা দূরে দুটো মেয়ে বেলুন নিয়ে টানাটানি করছে, কিন্তু তার চোখ আটকে যায় কালো বোরকা হিজাব পরা মেয়েটার দিকে। চেহারা দেখা যাচ্ছে, কারণ মুখের মাস্কটা হাতে নেওয়া। গোল গোল টাইপের গাল দুটো ঘেমে লাল হয়ে আছে। ভাবতে মেয়েটা তার কাছে এসে বলে, ভাইয়া আপনি কি আমার বেলুনগুলো একটু রাখবেন? তবে ওই যে চুন্নি, জিমিনের দিকে ইশারা করে বলে, ওকে আবার দিতে যাবেন না, ও আপনার থেকে নিতে আসলে অবশ্যই ধমক দিবেন। বলেই তে বুগামের গাড়ির পিছনে লুকালো। এদিকে জিমিন থেকে খুঁজতে খুঁজতে বুগামের কাছে এসে বেলুনগুলো দেখে বলে, ভাইয়া নিশ্চয় বেলুনগুলো আপনাকে তে দিয়েছে, তো তে কই? যাকে দেখে বুগামের হাত দ্রুত চলা শুরু করেছে সেই মেয়েটার নাম তে। সেটা জেনে বুগাম মনে মনে হাসলো, আরো হাসি পেল ওদের বাচ্চামো দেখে। হ্যাঁ, এইগুলো আমাকে তেমই দিয়েছে, আর সে আমার গাড়ির পিছনে লুকিয়ে আছে। বুগামের কথা শুনে তে গাড়ির পিছন থেকে এসে ছো মেরে বেলুনগুলো নিয়ে নেয়। এই এই, আপনার মতো আজাইরা লোককে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। কেন বলতে গেলেন? হ্যাঁ, মজাটাই নষ্ট করে দিলেন। বলেই এক প্রকার রেগে চলে গেল তে। জিমিনও ওর পিছন পিছন চলে গেল ওর সাথে। তের কথা শুনে মুচকি হাসলো বুগাম। মনে মনে ভাবলো, এই তেময়ীকে আমার চাই, তাকে একান্ত আমার তেময়ী করে রাখতে চাই। রোদের তাপে সারা শরীর জ্বলছে। বাসায় এসে আমি আর জিমিন ঝগড়া শুরু করে দিলাম। সেখান থেকে আমরা ঝগড়া শুরু করতে করতে বাসায় ফিরেছি, আবার এখানেও করছি। জানো, বাদ দে, দোষ দুজনের। ওকে, আর যা ফ্রেশ হয়ে আয়। সেই বিকাল থেকে তে আর জিমিন আড্ডা দিচ্ছে জিমিনের রুমে। জিমিন আজ এখানেই থাকবে, কারণ সুগা একটা কাজের শহরের বাইরে গেছে। ওদের আড্ডার মাঝে কাজের মেয়ে মোমো আসে। ছোট ভাবি, আপনারা ছোট ভাইয়া ডাকে। উনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে, আমি মাত্র চা দিয়ে আসলাম। বলেই মোমো রুম ত্যাগ করে। জিমিনা, এখন আমি আসি কেমন? আর শুন, কিছুক্ষণ পর আমি আবার আসব, এসে একসাথে পড়ব। আমার কথা এখনো শেষ হয়নি। তোর জম ভাই কেন ডাকছে দেখে আসি। যাও যাও মেরি ভাবি, যাও। তে জিমিনের দিকে রাগের চোখে তাকিয়ে জাঙ্কুকের রুমের দিকে হাঁটা দিল। যেতে যেতে ভাবছে,
আজ আবার আমি কি করলাম? কিছুই তো করিনি, তাহলে ডাকছে কেন? এসব ভাবতে ভাবতেই রুমে চলে গেল। আমাকে ডেকেছেন কেন? তোমাকে ডাকা যাবে না নাকি? তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক আস্তে করে উঠে তের কাছে এসে হালকা রাগ দেখিয়ে বলে, আমি তোমার হাজবেন্ড, তাই তো? তাই আমি কখন বাসায় আসছি না আসছি, আমার কি পছন্দ না, আমার কখন কি প্রয়োজন সে খেয়াল আছে তোমার? আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে চাই, আর তুমি পারো শুধু সবার সাথে হাহা হিহি করতে। তুমি কখন বুঝবা তোমার দায়িত্ব কর্তব্যগুলা? বাচ্চা তো আর না তুমি। কি করতে হবে বলুন? জাঙ্কুকের কথা শুনে রাগে চিল্লিয়ে বলে, আসো, আমার পা টিপে দাও। চিল্লানো শুনে ভয়েতে রুমের দরজার সাথে মিশে গেল আর বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। উনি আমার কাছে এসে শক্ত করে হাত চেপে ধরে বলে, এই জন্য আমি অবুঝ কোনো মেয়েকে বিয়ে করতে চাইনি। তুমি আসলে একটা থাক। উফ, তুমি আমার জীবন সঙ্গী হওয়ার যোগ্য না। বলেই তেকে ধাক্কা মেরে দিল। অপমান লজ্জায় আমি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লাম। কি করব, কি বলবো ভেবে পাচ্ছিলাম না। উনি রেগে বারান্দায় চলে গেলেন। তে মনে মনে বলতে থাকে, আমাকে অপমান করা, তাই না? আমিও আপনার যোগ্য হয়ে দেখাবো। হ্যাঁ। তারপর চোখের পানি মুছে জিসোর রুমে হাঁটা দেয়। আহা মেয়ে, কান্না করছো কেন? কতদিনই বা বিয়ে হয়েছে তোমাদের? আস্তে আস্তে সব বুঝবা। প্লিজ ভাবি, আমাকে বলো কিভাবে ওনার প্রতি থাকার দায়িত্ব কর্তব্যগুলো পালন করব। পাগলি মেয়ে, আর কান্না করিও না। আমিও প্রথমে নিজেকে মানিয়ে নিতে পারিনি, তবে আস্তে আস্তে শিখে গেছি। কিভাবে? আচ্ছা, আগে বলো তো, তুমি ছোট ভাইয়াকে কি ভালোবাসো, না ভালো লাগে, নাকি মায়ায় পড়েছো? জিসোর কথায় লজ্জা পেয়ে তে বলে, দূর ভাবি, কি বলছে এসব? হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তবে উত্তরটা দিতে হবে, না হলে বুঝবো কি করে? তে মনে মনে ভাবে, হয়তো একটু মায়ায় পড়ে গেছি, কিন্তু ভালোবাসা ভাবতেই মৃদু কেঁপে ওঠে। যে মানুষ কথায় কথায় ঠুকে দিতে আসে, তাকে কি ভালোবাসা যায়? কোনোটাই না ভাবি, আমি শুধু ওনাকে ভয় করি। জিসুতের কপালে একটা চাপড় দিয়ে বলে, হায় আল্লাহ, তোমরা দুটো দুই রকম, তোমাদের কোনো মিল নেই। স্যার, আপনি যে মেয়েটার খোঁজ নিতে বলেছেন তার সব ইনফরমেশন আমি নিয়ে এসেছি। মেয়েটার নাম কিম তায়াং, অনার্স 2য় বর্ষে পড়ে। তবে স্যার, মেয়েটা বিবাহিত, আর হাজবেন্ড আর কেউ না, জিয়ন জাংকুক। কায়ের কথা শুনে বুগাম বসা থেকে উঠে দাঁড়ায়। কি? এটা হতে পারে না। তুমি ঠিকভাবে খোঁজ নিয়েছো তো? জি স্যার, আমি ঠিকভাবে খোঁজ খবর নিয়েছি। আচ্ছা যাও। রাগে বুগামের ফর্সা চেহারা লাল হয়ে গেল। তার এখন ইচ্ছে করছে জাংকুককে জাস্ট শেষ করে দিতে। মনে মনে ভাবলো, মিস্টার জিয়ন জাংকুক, আমাদের আবার দেখা হবে। রাতে ডিনার করে জাংকুক ঘরে আসে। এসেই নিজের কাজে লেগে যায়। কিছুক্ষণ পরে তে আসে। জাংকুক তের দিকে একটু তাকিয়ে আবার কাজে মন দেয়। তে বিছানায় বসে ভাবছে, কি করা যায়? ভাবি আর দাদি শিখিয়ে দিয়েছে, সেগুলো কি করব? যদি জিয়ন সাহেব আবার ঠুকে দেয়? ফ্রেশ হয়ে এসে তে বিছানায় শুয়ে পড়ে। একটু পর জাংকুকও আসে। দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। তে দাদির কথাগুলো মনে করে জাংকুকের বালিশের কাছে মাথা রাখে। কাজটা করতে গিয়ে তে কাঁপছে। জাংকুক তের কাজ দেখে প্রথমে চমকে যায়, তবে নিজেকে সামলে রেগে বলে, এখানে কেন আসছো? নিজের বালিশে যাও।
ওর কথাইতে ভয়ে জমে যাওয়া অবস্থা, তবে সরল না। কি সমস্যা কি? কথা কানে যাচ্ছে না? নিজের বালিশে যাও। তে ভয়ে চোখ বন্ধ করে আছে, মৃদু কাঁপছে শরীর। শেষবারের মতো বলছি, নিজের জায়গায় যাও কিন্তু। আমি তখনও ওনার বালিশে শুয়ে আছি, আমাদের মাঝে তেমন একটা দূরত্ব নেই। যাবে না তো? ঠিক আছে বলে উনি আমাকে এক হাত দিয়ে কোমর শক্ত করে জড়িয়ে ধরে পায়ের উপর পা তুলে দিয়ে ওনার বাহু ডোরে আবদ্ধ করে ফেলে। এইসব নিশ্চয় তোমার দাদি শাশুড়ি শিখিয়েছে। তো শুনো, ওনার কথায় বেশি নাচানাচি করতে যেও না, না হলে পরে দেখা যাবে নাতির ঘরে পুতিন নিয়ে টানাটানি করবে। ওনার এভাবে জড়িয়ে ধরায় আমার সারা শরীর অবশ হয়ে গেল। মনে হচ্ছে আমি এখনই জ্ঞান হারাবো। উনি হাসি বন্ধ করে বলে, জ্ঞান হারিয়েছ নাকি? তে কিছু না বলে জাঙ্কুকের বুকের সাথে মিশে রইল। তো মিসেস রুগী, আপনার ভয় লাগছে না? জাঙ্কুকের কথায় তে লজ্জায় কুকড়ে যায়। জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো। তোমার পরিবার তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, তাই তোমার সব দায়িত্ব আমার। আমি একটা সুন্দর গোছানো সংসার করতে চাইতে আমার মনের সব কথা তোমাকে শেয়ার করতে চাই। তবে তার আগে তোমার আমার যোগ্য হতে হবে। এই যে বারবার জ্ঞান হারানো আমার বিরক্ত লাগে। যেভাবেই হোক তোমাকে কন্ট্রোল করতে হবে। তুমি যেমন আমার দায়িত্ব, আমিও কিন্তু তোমার দায়িত্ব। মন দিয়ে সংসার করতে হবে। হ্যাঁ, তুমি যেমনই হও না কেন আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ তুমি আমার ওয়াইফ। ওনার এসব কথাগুলা আমি মন দিয়ে শুনলাম। এখন আর ওনার প্রতি কোনো ভয় কাজ করছে না। আমি শব্দ করে কেঁদে উঠলাম। আমি সব সময় চেয়েছিলাম আমার লাইফ পার্টনার যেন আমার দুর্বলতা বুঝবে, আমার ভুলগুলো ধরিয়ে দিবে। আমি এখন থেকে ওনার প্রতি আর হেলাফেলা করব না, মন দিয়ে সব সামলাবো। ভালো কথা বললেও কান্না করতে হয় নাকি? আচ্ছা ঘুমাও, আর কান্না করতে হবে না। তে কাঁদতে কাঁদতে একসময় জাঙ্কুকের বুকে ঘুমিয়ে গেল।